গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ শুরু করলাম, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে করে নিয়ে চলে আসলাম চা, দুধ চা বানিয়েছি আজকে, তার সাথে রয়েছে বিস্কুট, বেকারির বাদাম বিস্কুট। হেভি লাগে জানো তো দুধ চা দিয়ে বিস্কুটগুলো খেতে। আর আমার বরের কাণ্ড দেখো, যখনই ওর দিকে দেখাচ্ছে তখনই খাওয়া স্টপ করে দিয়েছে, তাই নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম। তো চলো চা খেয়ে ও যাবে এখন বাজারে। কি তো বন্ধুরা, বাজারে গেছিলাম, তোমাদের সাথে তো বাজারে যাওয়া শেয়ার করতে পারিনি। তো দেখো একসাথে কত কিছু নিয়ে এসেছি। আমরা তো এমনি মিনিকেট চালের ভাত খাই, তো মানু বললো আজকে যে একটু ভালো মন্দ কিছু রান্না, ভালো মন্দ না ভালো কিছু রান্না হবে, সেই জন্য দেরাদুন রাইস এনেছি। আর বেশি আনিনি, 500 গ্রাম, 1 কিলো আনতে আমার ভালো। আমার এই চালের ভাত অতটাও পছন্দ না, ইচ্ছা হলো আর কি তাই। আর সাথে এনেছি মানুর ডিমান্ডেবল কচুরি মিষ্টিমুখ থেকে। আর তার সাথে আছে আরও বহু প্রতীক্ষিত স্পেশাল মাংস। তো দেখো দিয়েছিলাম আজকে মাথা ভাঙায় খাসির মাংস। এই চর্বিটা ফ্রি দিয়েছে, এইগুলো এইটা 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 এটা এগুলো ফ্রি। আর এই হচ্ছে মাংস, দেখো এই হাড়ও আছে, আবার এখানে সলিডও আছে, দেখাচ্ছি। এ দেখো তোমার এই নালিও আছে, না না কি আছে দেখাচ্ছি। সব সব রকম এনেছি বুঝলে, শেষের দিকে ছিল তো। ঠিক আছে, ভালো আছে। মাটন হবে আজকে বহুদিন পরে, তাই না? ভালো আছে। তো আমি এটা রান্না করব মজা করে। আমরা যখন গোবরডাঙ্গায় থাকতাম বন্ধুরা, এই চর্বি আবার আমাদের 50 টাকা সবাই কিনতে হতো। আজকে মাংসতে তেলে দিতে লাগবে না মনে হচ্ছে, এত চর্বি। চলো, কচুরি কি শুধু আমার জন্য এনেছো? তোমার জন্য খাবো না। কেন? পেট ভরা না। ভরা? কি খেয়েছো? সকালে আমার কিছু খেতে পারলো না, একটা হ্যান্ড ওয়াশ আনতে হবে। হ্যান্ড ওয়াশ আছে, স্প্রে বোতল নেই। ওই ওই যে ওই করতে হবে, যেটা ফিনাইলের বোতল ছিল ওর মধ্যে ভরে দিলেই তো হয়ে যাবে। না না, স্প্রে বোতল কিনে আনবে। আচ্ছা ঠিক আছে, কিনে আনবো। চলো দেখি, চালটা কি ভিজিয়ে রাখতে হবে? না না না, এই জিজ্ঞেস করে নিয়েছো তো সিদ্ধ চাল কি আতপ চাল? সিদ্ধই বলেছি, আমি বলেছি দেরাদুন রাইস দাও সিদ্ধ 500 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, 45 টাকা নিয়েছে, সেটাও বলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে চলো। দেখো কালকে রাতে সব বাসন মেজে রেখেছি, আমি এগুলো মেজেছি, আর আমি কড়াটা মাজতে পারিনি, কড়াটা শুধু ও মেজে দিয়েছিল। দেখো কোনো বাসন টাসন কিচ্ছু নেই, শুধু চায়ের বাসনটা আছে। সব পরিষ্কার, সব পরিষ্কার, সব পরিষ্কার, এগুলো সব পরিষ্কার করে দেখি। হেট পাগল, ওকে ধুতে হবে তো। পরে হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, দোকানে যাবো। কোথায় যাবে? দোকানে। যাও। ঠিক আছে, আমি দুটো খাবো আর ও দুটো খাবো। মিষ্টি মুখের কচুরিটা খুব ভালো। মিষ্টিমুখের কচুরিটা ভালো, আর দামও আপাতত ঠিকই আছে। আপাতত না, এখনো পর্যন্ত ঠিক আছে। কতটা গাড়ায় মেরেছে একটা তরকারিতে দেখি, না একটাই মেরেছে কিন্তু বড়। গাডার রেখে দাও, গাডার কাজে লাগে, প্রচুর কাজে লাগে। গাড়ের ধরো যখন টাকার বান্ডিল হবে, গাড়ার গুলো দিয়ে তো বান্ডেল আটকে রাখতে হবে বলে। প্রচুর তরকারি দিয়েছে, ধরবে না তো, এতে ধরবে না, বড় পাত্রে দিই। ওটা আমার। আর 4টে কচুরিতে এতটা তরকারি, এটা আলু আর ডাল, এটাও ঢেলে দিচ্ছি বুঝলে। সেটাই তো বলছি, এটা একটু ধুয়ে দেই, বাটিটা নোংরা হয়েছে। চলো, এই যে আমাদের সকালের খাবার, একটু খেয়ে নিই, আর কদিন পরে তো আর সব খাওয়া হবে না, তাই তো বলো? মাংস করলে তো শুধু হবে না, আমার বর তো মাংস খায় না, কি করা যায়? তাই ভাবলাম বাঁধাকপিটা করি, বহুদিন থেকে করবো ভাবছি, করাই হচ্ছে না, তাই ভাবলাম আজকে করে ফেলি। তাই ও সুন্দর করে কুচিয়ে দিচ্ছে, দেখো বাঁধাকপিটা ছুরিতে। আমি না এগুলো বটিতে ভালো পারি, ছুরিতে ভালো পারি না, তো বটিতে তো বসতে পারবো না, তাই ওর কাছ থেকেই কুচিয়ে নিচ্ছি। আগের দিন চাল কুমড়োটাও কুচিয়ে দিয়েছিল। বাঁধাকপি করব, চিংড়ি মাছটা বার করে রেখে এসেছি ফ্রিজ থেকে, বরফ ছেড়ে গেলে রান্না করব। বন্ধুরা এই দেখো, এই যে বাঁধাকপি, আলু আছে এর মধ্যে, ঠিক আছে, জলে ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে আলুটা ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এই যে আছে পেঁয়াজ, আর এই যে আদা রসুন পেস্ট করে নিলাম। বর চলে গেছে কাজে, মাংসটা এখনো ধুইনি, মাংসটা ধোবো, তার আগে আলুটা ভেজে নিই। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ সুন্দর করে মেজে নিলাম, ঠিক আছে।
বাবা, আলুগুলো ভেজে নিয়ে মাংসটা এবার ধুয়ে ফেলি আর বাঁধাকপিটা ধুয়ে ফেলি। চলো তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, মাংসটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুও ভেজে তুলে নিয়েছি, আর এখানে মশলা কষাচ্ছি। আর আজকে দেখো মাংসে কিন্তু আমি তেল অনেক কম দিয়েছি, প্রচুর কম। তো এই যে মশলাটা কষাচ্ছি এখানে, আর এইদিকে জল বসালাম, বা কারণ বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো, আসলে অনেকদিন ছিল তো ফ্রিজে, তার জন্য। ঠিক আছে, একটু ভাপিয়ে নিলে ভালো হবে। নুন দেবো। প্রেসার কুকারে দেবো না, কড়াইতে করেই করবো। ভাতটা বসিয়ে দেবো এইবার, ইন্ডাকশানে বসাবো ভাতটা। চর্বি দিয়েছে প্রচুর, মাংস কিন্তু বেশি নয়। তো বন্ধুরা, সেই সকালের পরে এখন হয়ে গেছে দুপুর, আর দুপুরবেলা চলে এসেছি তোমাদের সামনে। ক্যামেরাটা এমন দেখাচ্ছে কেন গো? ঘোলা নোংরা আছে, দাঁড়াও। নোংরা পরিষ্কার করে নিয়েছি, দেখো এবার কিন্তু মুখটা গ্লেজ মারছে। ঠিক আছে, তো এই যে গেছিলাম একটু বাইরে, আম কিনে এনেছি 3খানা বড় বড় ফজলি আম, সাথে আছে ডাসা পেয়ারা, আর মানুষ জন্য আরও অনেক কিছু এনেছি। কী কী এনেছি দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের বাদুড়িয়াতে নতুন একটা দোকান ওপেন হয়েছে, সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট, তার থেকেই এনেছি, দেখাচ্ছি। এই দেখো, সবার প্রথমে দুটো দিয়েছে প্লেট, আর এখানে আছে একটা চিকেন স্যান্ডউইচ। ঠিক আছে, আর তার সাথে আছে একটা চিকেন ইন্টারনেট যা হোক হবে, আর একটা আছে চিকেন রোল, আর একটা আছে চিকেন প্যাটিস। ঠিক আছে, তো এই 4টে জিনিস এনেছি। আমি দুটো, তুমি দুটো, অনেক কিছু। তো চলো খেয়ে নিই। আর এদিকে মানু দেখো চিং মাছ হয়েছে, চিংড়ি, এটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি হন্যে চিংড়ি। ঠিক আছে, গরম তো ওটা, কোনটা? মাইক্রোওভেনে গরম করতে হবে, ওরা করে দিলেই তো সে ঠান্ডা হয়ে যেত। আর এখানে দেখো গোলাপি গোলাপি খাসির ঝোল। ঠিক আছে, সবাই তো লাল লাল বলে, যত চ্যানেল দেখেছি সবাই লাল লাল খাসির ঝোল বলে, তাহলে আমরা কি গোলাপি বলবো? লালই বলবো, লাল বলবো। তো কপি করা হচ্ছে না? কপি করছি তো। ঠিক আছে চলো, দুটো চিংড়ি মাছও খাবো আমি, শুধু খাওয়া আর খাওয়া। খাওয়া ছাড়া আর জীবনে কি আছে? খাওয়ার জন্যই তো এত লড়াই ঝগড়াঝাটি নাকি? তো বন্ধুরা, ভিডিওটা আপলোডে বসালাম, আর এদিকে দেখো মানুষ কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আদা রসুন পেস্ট করে দিয়েছিলাম যেটা, তো এটা হচ্ছে ফ্রিজে ঢোকাতে হবে। দেখো, আর এখানে মানুষ কিন্তু গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছে একদম পরিপাটি করে। আর তোমাদের বাসন মাজা হয়ে গেছে। হ্যাঁ, বাসন টাসন সব কড়া দুটো বাকি, কড়া দুটো একটু পরে মাজছি। একসাথে অনেক কাজ করেছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো ওই দেখো, দাঁড়াও, ওখানে যাবে, ডুমুর হয়েছে দেখো গাছে, দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো। ফোকাসই নিচ্ছে না ওখানে ক্যামেরা। যাই হোক, ওখানে ডুমুর হয়েছে, এই গাছটার জন্য দেখতে পাচ্ছে না, এবার দেখতে পাবো। ওই দেখো, এবার দেখা যাচ্ছে প্রচুর ডুমুর, কিন্তু ওখানে পারবো কি করে বলো মানু? চলো দেখো, এদিকে প্রায় সবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমিও ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম, মুছবো, মুছলেই কিন্তু চকচক করবে। আর কারেন্ট ছিল না অনেকক্ষণ, বলো মানু? হ্যাঁ, এক্ষুনি আসলো, 40 মিনিট মতো কারেন্ট ছিল না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, পুরো একদম এই জানলাটা একদম খুলে দিয়েছি।
যে দেরাদুন রাইস, তার সাথে রয়েছে বাঁধাকপি চিংড়ি দিয়ে ঘন্ট। এটা খুব টেস্ট হয়েছে, প্রচুর চিংড়ি দেওয়া আছে এর মধ্যে, ঠিক আছে, ভিতরে ভিতরে সব লুকিয়ে আছে। আর তার সাথে আজকে মাটন কারি না, মাটনের ঝোল করেছি। আমি কিন্তু আজকে তেল বেশি দিইনি, এই দেখো পাতলা ঝোল করেছি, ঠিক আছে। কালারটা কিন্তু কেমন আসছে বলবে, ঝোলটা একটু বেশিই রেখেছি, পাতলা ঝোল। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এত সময় তো ব্লগ দেখলে, এবার আমি তোমাদের সামনে এসেছি কিছু কথা বলবো তার জন্য। কারণ কি বিষয়ে কথা বলবো সেটা তো বুঝেই গেছো টাইটেল থাম্বনেল দেখে। আজকে বলতে আগের দিন গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো আমি বলেছিলাম যে ডাক্তার কি বললো সেটা তোমাদের পরের দিনের ভিডিওতে জানিয়ে দেব। এবার কি হয়েছে, পরের দিনের ভিডিওতে আর তোমাদের জানাতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম কাকুদের বাড়িতে নিমন্ত্রণ খেতে। এবার ওখানে গিয়ে এবার ভিডিওটা এত বড় হয়ে গিয়েছে যে সেখানে গিয়ে আর মানে অন্য কোনো বিষয়ে যে কথা বলবো বাড়ি এসে সেটা আর করাও হয়নি, আর তোমাদের সঙ্গে জানানোও হয়নি। তো দুই একজন কমেন্ট করেছো যে কি বললে পরের দিন বলবে, যে ডাক্তার কি বললে না কেন, মিথ্যে কথা বললে। তো মিথ্যে কথা বলার কোনো কারণ নেই, আমি তো সময় পাইনি তার জন্য বলতে পারিনি। অ্যাকচুয়ালি ওই একদিনে দুটো ভিডিও বানিয়েছিলাম, তো তার জন্য ওই ভিডিওতে আর কন্টিনিউ করা হয়নি। তাই আমি ভেবেছিলাম যে বাড়ি যাই, বাড়ি গিয়ে ধীরে সুস্থে একটা ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেরকম আমি তো মায়ের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। তো তোমরা প্রশ্ন করতে পারে আবার কেন চলে এলে মায়ের বাড়ি থেকে, এই অবস্থায় বারবার যাতায়াত, মায়ের বাড়িতেই থাকতে পারতে। তো মায়ের বাড়িতে তো যাবো, তোমাদের বলেছি ওখানে গিয়েই থাকবো প্রেগনেন্সি মানে ডেলিভারির সময়। এবার এখানে আমার কিছু পার্সোনাল কাজ আছে, বুঝলে তো। তো যেগুলো আমি মিটিয়ে রেখে তারপরে একেবারে গুছিয়ে যাব। তো এই কাজগুলো আমার কিছু ব্র্যান্ডের কাজ আছে, তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে, তো সেগুলো না মিটিয়ে রেখে না আমি যেতে পারছি না। তো তার জন্য আমাকে আবার চলে আসতে হয়েছে। আর আমি তো এখন যেতাম না, আমি একেবারেই সেই সময় যেতাম কাজ মিটিয়ে, যদি আমাদের এসিটা খারাপ না হতো। এসিটা খারাপ হয়ে গেছিলো বলে বাধ্য হয়ে আবার চলে যেতে হয়েছিল। তো যাই হোক, এসি ঠিক হয়ে গেছে, এই জন্য চলে এসেছি বাড়িতে। তো এবার আমি তোমাদের বলি যে ডাক্তারবাবু কী বললো। তো আগের দিন যে ভিডিওটা ছেড়েছি, কাকুদের বাড়িতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো ওখানে আমি একটা ডেট বলেছি, তো তোমরা সেটা শুনেছো। বলেছি বলতে আমি গল্প করছিলাম, তো আমি কিন্তু ওটা ইচ্ছা করেই রেখে দিয়েছি ভিডিওতে। আমি তো জানি এমনিই আমি পরের দিন বলে দেবো, আমি কিন্তু ওটা যদি হতো এডিট করে বাদ দিইনি, মানে এডিট করে বাদ দিব ভাবতাম, তাহলে কিন্তু আমি এডিট করে বাদ দিয়েই দিতাম। তো ওরকম কোনো ব্যাপার নেই। একটা দিদিভাই মানে মনিকা দিদিভাই কমেন্ট করেছিলে যে বোন ডেটটা শোনা যাচ্ছে, তুই যদি অসুবিধা মনে হয় তো এডিট করে দিস। তো যাই হোক, এডিট করিনি, কারণ আমি ওটা জানি ওটা ভিডিওতে বোঝা যাচ্ছে। তা সত্ত্বেও আমি ওটা কেন, কারণ তোমরা আমার পরিবারের মানুষ, তোমাদের কাছ থেকে লুকোবো কেন বলো তো। এমনিও আমি তোমাদের বলতাম, আগের দিনের ভিডিওতেই বলতাম, কিন্তু আগের দিনের ভিডিওটা হচ্ছে বড় হয়ে গিয়েছিলো, তাই জন্য আর বলতে পারিনি। তো যাই হোক, আগের দিনের যেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম সেদিন তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমার মনটা একটু খুশি খুশি লাগছে, কারণ অনেক দিন পরে আমি ঠিকঠাক একটা কিছু কথা শুনলাম যেটা আমার খুব ভালো লেগেছে। তো সেই বিষয়ে কথা বলবো। আমরা গিয়েছিলাম কলকাতা। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমি কলকাতা কোথায় গিয়েছিলাম, অনেকে ভেবেছো রাজারহাটের নার্সিংহোম। রাজারহাটের কোনো নার্সিংহোম না, রাজারহাটের নয়। আমরা গিয়েছিলাম চিনার পার্কে, নিউ টাউনে, ঠিক আছে। নিউ টাউন থেকে চিনার পার্কে গেছি। নিউ টাউন চিনার পার্ক আলাদা। তো যাই হোক, আমি তো অত চিনি না কলকাতা, আমি তো হ্যাঁ, তো ওই দিকেই। তো চিনার পার্কে গিয়েছিলাম নার্সিংহোম ওখানে। তো অনেকে হয়তো বুঝেও গেছো কি নার্সিংহোম, আমি তোমাদের পরে আরও বলবো, এখন শুধু এটুকুই বললাম চিনার পার্কে। তো ওখানে ডাক্তার ম্যাডাম মানে যে ম্যাডামকে দেখালাম, তো ম্যাডাম সব দেখলেন, পুরনো যা রিপোর্ট ছিল সবই তো নিয়ে গিয়েছিলাম, প্রেসক্রিপশান রিপোর্ট সব কিছু। তো উনি সব দেখে নতুন প্রেসক্রিপশান তৈরি করে দিলেন। এবার অনেকে বলছিলে যে শেষে এসে পুরনো ডাক্তার ছিল, নতুন ডাক্তার দেখিও না। তো আমি তোমাদের তো বলেছি যে কেন নতুন ডাক্তার দেখিয়েছি, কারণ আমি ডেলিভারিটা একটু ভালো জায়গা থেকে করাতে চাই, মানে একটু সুযোগ সুবিধা পাবো, ভালো একটু ভালো জায়গায় থাকারও ব্যাপার আছে। তো তার জন্য আমি একটু ভালো জায়গা থেকে করাবো বলেই কিন্তু আমি ডাক্তারটা চেঞ্জ করেছি, না হলে কিন্তু করাতাম না। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, ডাক্তার দেখিয়েছি আর সমস্ত রিপোর্ট দেখে উনি নতুন প্রেসক্রিপশান তৈরি করে দিয়েছে। এখন তো শেষ পর্যায়ে নতুন করে বলার কিছুই নেই যে এক্সট্রা করে কোনো কথা বলবে। শুধু আমাকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে কি আমাকে ডেটটা দিয়ে দেবেন, তো উনি বললো যে হ্যাঁ দিয়ে দেবো। তো আমি কিন্তু ডেটটা পেয়ে গেছি। আর তোমরা অনেকে সেটা শুনে ফেলেছো, কিন্তু তোমাদের একটা কথা বলি, ওইটা কিন্তু ফাইনাল ডেট নয়। তোমরা যে শুনেছো আগের দিন যে আমি বলেছি যে 12ই আগস্ট, হ্যাঁ ডাক্তারবাবু আমাকে মানে ম্যাডাম, ডাক্তারবাবু না মানে ম্যাডাম যে আমাকে ডেটটা দিয়েছে সেটা হচ্ছে 12ই আগস্ট 2026।
তো এবার ওই ডেটটা কিন্তু ফাইনাল নয়, উনি ওই ডেটটা দিয়েছেন, কিন্তু আমার শারীরিক কন্ডিশন বুঝে উনি ডেটটা কিন্তু এগিয়েও নিয়ে আসতে পারেন এটা বলেছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কেন, এবার আমি তোমাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। তোমরা তো জানো আমি তোমাদের বলেছিলাম যে আমার লিভারটা একটু গন্ডগোল এসেছে, লিভারটা একটু বেশি এসেছে, কি একটা থাকার কথা, তো সেটা অনেকটাই বেশি এসেছে। তো আমি যে আগে ডাক্তারবাবুকে দেখাতাম উনি আমাকে একটা ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধটা কন্টিনিউ করতে বলেছিলেন। তো সেই ওষুধটা কিন্তু আমি খাচ্ছি, একটা পাতা কমপ্লিট হয়ে গেছে আর একটা পাতা আমি শুরু করেছি। এবারে এই যে ম্যাডামের কাছে গেলাম, উনি বললেন যে ওষুধটা খাচ্ছ? তো আমি বললাম হ্যাঁ ওষুধটা আমি খাচ্ছি। তখন উনি বললেন যে ঠিক আছে, লিভারের এই যে ওষুধটা খাওয়ার পরে এটা কি তুমি আবার রিপিট টেস্ট করেছো? আমি বললাম না। বললো রিপিট টেস্ট করতে হবে, মানে যে তুমি যে ওষুধটা খাচ্ছ, ওষুধটা খেয়ে তোমার লিভারটা এখন কেমন আছে সেটা তোমাকে আবার রিপিট টেস্ট করে আমরা জানবো। তো উনি আবার ওই লিভারের টেস্টটা রিপিট করতে দিয়েছেন, আর উনি বলেছেন যদি লিভারের টেস্টটা করে নিয়ে ওনাকে আবার দেখাতে হবে, মানে আমি না গেলেও হবে, আমার বর গেলেও হবে, মানে ওনাকে জাস্ট গিয়ে দেখিয়ে নিয়ে আসতে হবে যে উনি দেখবেন যে লিভারের যে ওষুধটা আমি খাচ্ছি সেই ওষুধটা খেয়ে আমার লিভারটা কি একটু ঠিক হয়েছে, মানে একটু ভালোর দিকে যাচ্ছে। যদি ভালোর দিকে যায় তাহলে কিন্তু 12ই আগস্ট আমার ডেলিভারি হবে। আর যদি উনি দেখেন যে না লিভারের ওপরে প্রচণ্ড চাপ পড়ছে, যাতে মানে কোনো রকম কোনো অসুবিধা হতে পারে, তাহলে কিন্তু তার 1 সপ্তাহ আগেও আমার ডেলিভারি হতে পারে। তো মোট 2টো ডেট আছে, 12 তারিখ আর তার 1 সপ্তাহ আগে। তো এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটাই হবে। এবার লিভারের রিপোর্টটা করে ম্যাডামকে দেখানো না পর্যন্ত ম্যাডাম ফাইনাল কথা বলতে পারছে না, কিন্তু প্রেসক্রিপশন উনি 12 তারিখে লিখেছেন। এবারে দেখা যাক কি হয়, লিভারের রিপোর্টের ওপর নির্ভর করছে। তো আমি লিভারের রিপোর্টটা এখনও করাইনি, লিভার টেস্টটা করাবো। উনি বলেছেন বাড়ি গিয়ে 2-3 দিন পরে করিও, তো আমি এখনও করাইনি, আর 2-3 দিন ওষুধ খেয়ে নিই, তারপরে কিন্তু আমি লিভার টেস্টটা করাবো। করানো হয়ে গেলে আমি আর যাবো না এতটা রাস্তা। আমি ম্যাডামকে জিজ্ঞাসা করেছিলাম যে এত অনেকটা দূরের রাস্তা আমি না আসলে কি হবে? তো বললো হ্যাঁ হ্যাঁ ও আপনার হাজব্যান্ড আসলেও হবে। তো আমার বর যাবে, গিয়ে রিপোর্টটা দেখাবে। আর নার্সিংহোমটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। সুব্রতা কাকুই কিন্তু আমার নার্সিংহোমটা যোগাযোগ করিয়ে দিয়েছেন আর কি। তো আমি এরকমই একটা কিছু চাইছিলাম। আর একটা সমস্যা যেটা, যে আমরা আলাদা কেবিন বুক করছি, আমার বর আমার সঙ্গে থাকবে সব সময়ের জন্য, 24 ঘন্টার জন্য, তার জন্যই কিন্তু আমরা এত দূরে বুক করেছি, ঠিক আছে? কারণ আমাদের এদিকে ওরকম আলাদা কেবিন আছে, কিন্তু ওরকম 24 ঘন্টা থাকার জন্য অ্যালাউ করে বলছে সারাদিন থাকা যাবে, রাতে থাকা হ্যাঁ, যাবে। কেউ বলছে সারাদিন থাকা যাবে, রাতে থাকা যাবে না, আবার অনেকে বলছে টোটালি থাকা যাবে না, মাসিরা থাকবে। তো আমাদের ওরকম হবে না, আমি চাই আমার বড় আমার সঙ্গে সারাক্ষণ থাকুক, তার জন্যই কিন্তু এত দূরের এটা ঠিক করা। তো তাই আমরা পার্সোনাল কেবিন, আর বাড়ির লোক যে কোনো একজন থাকতে পারবে 24 ঘন্টার জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কি বলছিলাম যেন একটা, কি এটা বলছিলাম ভুলেই গেলাম। আর যে ডাক্তার ম্যাডামকে দেখাবে সে হচ্ছে ভাগীরথী নিউট্রিশন। হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে ভাগীরথী নিউট্রিয়াতে দেখাচ্ছ, আমি বলছি না ভাগীরথী নিউট্রিয়া না, এই ভাগীরথী নিউট্রিয়াতে হচ্ছে নিউ টাউনে ওটা মনে হচ্ছে, আর এটা হচ্ছে চিনার পার্কে। এই নার্সিংহোমটাও খুব ভালো। আর এই যে আমি যে ম্যাডামকে দেখেছি, এই ম্যাডাম ওখানেও ওটি করায়। তো এই যে সব মিটমাট হলো আপাতত একদিন, এবার এখন মাঝখানে আর একদিন যেতে হবে ওই রিপোর্টটা নিয়ে, তাহলে কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক। তো তোমরা সবাই ডেটটা শুনে নিয়েছো, আমি কিন্তু ডেটটা বলেই দিতাম তোমাদের আগের দিন, ওই জন্য আমি এডিট করে নিচ্ছি না, কারণ আমি ভেবেছিলাম ওই ভিডিওতেই তোমাদের জানিয়ে দেবো, কিন্তু ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আমি তো দেখলে আগের দিনের ভিডিওটা দেখবে, আমি হুট করে শেষ করে দিয়েছি, মানে তোমাদের সামনে এসে যে শেষ করবো যে বন্ধুরা ভিডিওটা শেষ করছে ওরকমটা কিন্তু করিনি, হঠাৎ করে শেষ করে দিয়েছি, ওইটা এডিট করে ছেড়ে দিয়েছি, মানে আর সময় পাইনি, ভালো লাগছিল না, তাই ভাবলাম পরের দিন জানিয়ে দেবো। তো একই তো ব্যাপার। আবার অনেকে কমেন্ট করছিলে যে হ্যাঁ এত দূর বাড়ি থেকে হঠাৎ করে যদি কোনো অসুবিধা হয় তাহলে কি হবে বলো তো? তো আমাদের তো গাড়ি টাড়ি সব ঠিক করাই আছে, হঠাৎ করে যদি কোনো অসুবিধা হয় সোজা ওখানে চলে যাওয়ার, ওখানেও তো কথা বলা আছে, কোনো অসুবিধা হবে না। আর আমার অনেকে জিজ্ঞাসা করেছে যে আমার নর্মালে হবে না সিজারে হবে, আমার কিন্তু নর্মালে হবে না, সিজারেই হবে, কারণ এখন বেশিরভাগ সব সিজারেই হয়, নর্মালে কার কটা হয় বলো তো? তবে আমার প্রেসক্রিপশানে মানে আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু লেখা আছে যে আমার নর্মালের পজিশান আছে, আমি জানি না এখন কি হবে, এখন সময়ের ওপর নির্ভর করছে যে কোন দিন সে আসবে, আদৌ 12 তারিখ আসবে নাকি তার 1 সপ্তাহ আগে আসবে নাকি তারও আগে আসবে, আমি জানি না। আমি চাই সে 12 তারিখেই আসুক, কারণ তার 1 সপ্তাহ আগেও আসলেও কোনো অসুবিধা নেই, কারণ তখন একটা টাইম হয়ে যাবে
কিন্তু আমি চাই 12 তারিখেই আসুক। আবার অনেকে বলেছে যে ওই দিনকে নাকি গ্রহণ আছে, তো ওই দিনকে ডেটটা যেন ম্যাডামকে আমি বলি একদিন আগে পিছু করতে। তো সেটা আমি বলবো ডাক্তারবাবুকে, যদি ডাক্তারবাবু দেখেন যে না হবে না, তাহলে তো সেখানে আমার কিছু বলার নেই। আর আমি ফোনে দেখলাম যে ওই গ্রহণটা আমাদের কিন্তু ভারতবর্ষে মানে কোনো দেখা যাবে না, আর তার কোনো প্রভাবও আমাদের পড়বে না। ওটা হচ্ছে ইউরোপ না কোন দিকে একটা যেন দেখছিলাম, বাইরের দিকে। তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে হচ্ছে সব কিছু নির্ধারিত উপরওয়ালার হাতে থাকে। তিনি সব কিছু ঠিকঠাক করে দেন, যে কে কোন দিন পৃথিবীতে আসবে, কে কোন দিন যাবে, সব কিছু নির্ধারণ করে। তাই ওসব চিন্তার কোনো কারণ নেই। যে আসার, যার যেই সময় আসার কথা ঠিক সে সেই সময় আসবে, যেই দিনে আসার কথা সেই দিনে আসবে। একদম আমরা তো কিছু করতে পারবো না, সবই হচ্ছে সময়ের অপেক্ষা। আমরা আসলে তোমরাও জানতে পারবে, আমরাও জানতে পারবো। তো এটা হচ্ছে ব্যাপার। তো খুব এক্সাইটেড লাগছে, কারণ একদমই আর সময় হাতে বেশি দিন নেই, খুবই কম দিন। জানি না কী করে এই 9টা মাস পার করে ফেললাম এত তাড়াতাড়ি। যেদিন প্রথম জানতে পারলাম সেদিন ভাবতাম যে এত লং জার্নি কি করে যে পার করব, মানে কি করে যাবে এত সময়, ঠিকঠাক যাবে তো, ঠিকঠাক যাবে তো। তো প্রথম থেকে এই অবধি তো পুরো একদম ভালোভাবে হেসে খেলে মজা করে আনন্দ করে দিনটা পুরো কাটিয়ে এসেছি, পার করে ফেলেছি। আর মাত্র কটা দিন ভালোই ভালোই গেলে আমি পুরো নিশ্চিন্ত। কী যে টেনশন কাজ করছে, ভয় কাজ করছে, সে তোমাদের আর কী বলবো। প্রচণ্ড পরিমাণে আনন্দও হচ্ছে, কারণ এতদিন যাকে মানে দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, শুধুমাত্র অনুভব করতে পাচ্ছি, তাকে কোলে পাবো, নিজের চোখে দেখবো, তার একটা আনন্দই আলাদা। কিন্তু তার মধ্যে আবার প্রচণ্ড পরিমাণে ভয়, টেনশন সব মিলিয়ে মিশিয়ে আর কি একসঙ্গে কাজ করছে। তো সবাই আমরা খুব মানে এক্সাইটেড হয়ে আছে। আমি জানি তোমরাও সবাই খুব এক্সাইটেড, ছোট্ট পুচকু বা পুচকি যেই আসুক না কেন তাকে দেখার জন্য। আমাদের বাড়ির লোকজন তো সবাই খুব এক্সাইটেড হয়ে আছে যে কবে সে আসবে, আমরা দেখবো। তার মধ্যে আরও একটা এক্সাইটেড যে ছেলে হবে না মেয়ে হবে। যদিও আমাদের কাছে ওরকম কোনো ব্যাপার নেই ছেলে কি মেয়ে, তো একটা এক্সাইটেড থাকে না যে কি প্রথম সন্তান কি হবে, ছেলে না মেয়ে। ছেলে হলেও সে আমাদের রাজপুত্র, মেয়ে হলেও সে আমাদের রাজকন্যা, আমাদের সবার আদরের চোখের মণি হয়েই থাকবে। তো এর আগের দিনের ভিডিওতে সৃজা একবার বলেছিল যে আমার ভাই হবে, তা একজন কমেন্ট করেছে, আমি বলছিলাম যে ভাই হবে, বলছে হ্যাঁ। তা বলছে যে একজন কমেন্ট করেছে যে ছেলের হওয়ার খুব শখ, কেন মেয়ে হলে কি খুশি হবে না? এ আবার কেমন ধরনের কথা? আমি কি একবারও বলেছি যে মেয়ে হলে খুশি হব না? আমি প্রচণ্ড পরিমাণে মেয়ে বাচ্চা ভালোবাসি, সেটা তোমরা সকলে জানো যে আমি বাচ্চাদের প্রতি কতটা দুর্বল, বিশেষ করে মেয়ে বাচ্চাদের প্রতি। তোমরা তো এমনিতেই আমাকে কমেন্ট করো আমি নাকি সৃজাকে বেশি ভালোবাসি অর্কর থেকে। তো ওরকম কোনো ব্যাপার নেই, আমি অর্ক সৃজা দুজনকে ভালোবাসি, কিন্তু একটু মেয়ে বাচ্চাদের প্রতি না আমার একটু বেশি আকৃষ্ট। এটাই হচ্ছে ব্যাপার। সেই ছোট্টবেলা থেকে, যবে থেকে একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, মেয়ে বাচ্চা আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। যেহেতু হচ্ছে ওই বাচ্চাদের সুন্দর করে সাজানো যায়, ফ্রক সুন্দর সুন্দর কত কি পাওয়া যায় না মেয়েদের। ছেলেদের তো ওই প্যান্ট শার্ট, তো যাই হোক ওরকম কোনো ব্যাপার নেই। এর আগে আমি জানো তো ওই যখন প্রেগনেন্ট ছিলাম না ততদিন পর্যন্ত ভাবতাম যে আমার যেন ছেলে না হয়, আমার যেন ছেলে না হয়, আমার যেন মেয়ে হয়। কিন্তু এখন ওই ভাবনাটাই আমার মন থেকে দূর হয়ে গেছে, যে ছেলে চাই না বা মেয়ে চাই না এরকম কোনো ব্যাপার নেই। আমার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, সে ছেলে হোক মেয়ে হোক, আমার ওরকম কোনো ব্যাপার নেই। মানে সেই চিন্তাটাই মাথার থেকে বেরিয়ে গেছে। হয়তো এইটাই হচ্ছে অনুভূতি, এরকমই হয় প্রেগনেন্সি টাইমে। সন্তান তো সন্তানই হয়, সেটার মর্ম আগে বুঝতাম না, যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ছেলে মেয়ে ওরকম কোনো ব্যাপার নেই। সন্তান একটা মায়ের কাছে সে সবসময় সমান হয়। তো যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, অনেক কিছু শেয়ার করলাম। আর কি প্রশ্ন আছে তোমাদের মনে জানিও। আমি এতদিন বেশি এইসব বিষয়ে কথা বলি না প্রেগনেন্সি রিলেটেড, কারণ অনেকে তো সবাই তো আর ভালো মনে দেখে না ভিডিও, ওই জন্য না আমি এইসব বিষয়ে বেশি ভিডিওতে বলি না। এমনি বলি যে বন্ধুরা আমার এই সমস্যাটা হচ্ছে, ওই সমস্যাটা হচ্ছে, কিন্তু ডিটেলসে কোনো কিছু আমি ইউটিউবে এসে বলি না। প্রথম বলতাম, সেই একটা বাজে কমেন্ট আসার পর থেকে আমি এসব বলা কমিয়েই দিয়েছিলাম। তারপরে এখন আবার ইদানিং তোমাদের সঙ্গে একটু একটু বলি, আর এগুলো তো তোমাদের সঙ্গে বলতেই হবে, ঠিক আছে? তো চলো, সবাই জেনে নিলে খুশি হয়েছে আমি জানি। আর তোমরা সবাই অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি। দিন দেখতে দেখতে চলে আসবে, আর হয়তো কতদিন, ওই 18-19 দিন মতো বাকি আছে বোধহয়। ও দেখতে দেখতে ঠিক সময় কেটে যাবে। আর আমি মায়ের বাড়িতে যাব, এখানে কাজগুলো মিটিয়ে নিই তারপর। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কালকে একজন কমেন্ট করেছে যে আমি রোজ তোমার ভিডিও দেখি, অথচ আমি যে এখনও সাবস্ক্রাইব করিনি সেটাই আমার মনে নেই, তুমি বললে বলে মনে পড়লো। তো এরকম যদি আরও কেউ থেকে থাকো যাদের মনে পড়ছে না যে সাবস্ক্রাইব করছো কি না, তো আমি বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ, আর লাইক করে দাও, আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।